ঢাকার শহীদ মিনার চত্বরে সেদিন এমন কিছু ঘটে গেল যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগে কখনোই ঘটেনি। 5 দশকের বেশি সময় ধরে যে কথাগুলো শুধুমাত্র ফিসফিস করে বলা হতো, এখান সেখান থেকে উঠে আসতো, সেই কথা এখন একসাথে একই মঞ্চ থেকে সর্বদলীয়ভাবে উচ্চারিত হচ্ছে। আর এই পুরো ঘটনার পেছনে যে রহস্যময় সমীকরণ কাজ করছে তা বুঝতে গেলে একটু গভীরে যেতে হবে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা চলছিল তার চূড়ান্ত পরিণতি দেখা গেল এই সমাবেশে। ইনকলাব মঞ্চের আয়োজনে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দেশের প্রায় সব রাজনৈতিক শক্তির প্রতিনিধিরা। জামাত ইসলাম থেকে শুরু করে তরুণ প্রজন্মের বিপ্লবী নেতা, সাংবাদিক মাহমুদুর রহমান থেকে রাজনৈতিক বিশ্লেষকরা সবাই ছিলেন একই সুরে একাট্টা। কিন্তু একটি নাম সেখানে অনুপস্থিত ছিল। সেই অনুপস্থিতি নিয়ে এখন সারা দেশে প্রশ্ন উঠছে। বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, অথচ এই ঐতিহাসিক সমাবেশে তাদের কোনো গুরুত্বপূর্ণ নেতাকে খুঁজে পাওয়া গেল না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক কিছুই বেরিয়ে আসে যা সাধারণ মানুষের জানা নেই। শহীদ মিনারে সেদিন সমাবেশটি সাধারণ কোনো প্রতিবাদ সভা ছিল না। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের ইতিহাসে প্রথমবারের মতো একটি সম্মিলিত ঘোষণা, ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে সরাসরি কোনো রাগঢাক ছাড়াই। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই সমাবেশের আয়োজনের পেছনে কিছু সরকারি পরামর্শ। হ্যাঁ, ঠিকই পড়ছেন, অন্তর্বর্তী সরকারের দপ্তরে বসেই এই দলীয় প্রতিবাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সরকারের নিজেই ভেন্যু ঠিক করে দিয়েছিলেন, সরকারের নিজেই এই ঐক্যবদ্ধ প্রতিবাদের রূপরেখা তৈরি করে দিয়েছেন। এটা এমন একটা বিষয় যা আগে কখনো কল্পনা করা হয়নি। মঞ্চ থেকে যে ঘোষণাগুলো এলো তা শুনে অনেকেই হতবাক হয়ে যাবেন। হাসনাত আবদুল্লাহ যখন বললেন যে ভারত যদি শেখ হাসিনা সহ অন্যান্য অপরাধীদের ফেরত না দেয় তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করে দেওয়া হবে, তখন সমাবেশ স্থলে এক ধরনের বিদ্যুৎ স্পর্শ অনুভূত হয়েছিল। তিনি আরো বললেন ভারতকে তার রাষ্ট্রদূত ফিরিয়ে নিতে হবে, হাই কমিশনারকে ফিরিয়ে নিতে হবে, প্রয়োজনে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এই ধরনের বক্তব্য সাধারণত কোন দেশের বিরুদ্ধে দেওয়া হয়? শত্রু দেশের বিরুদ্ধে, যুদ্ধরত দেশের বিরুদ্ধে। কূটনৈতিক বন্ধু হিসেবে যাদের সাথে স্বাভাবিক সম্পর্ক থাকে তাদের বিরুদ্ধে এই ধরনের কথা কখনোই বলা হয় না। অতএব এই ঘোষণার মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, বাংলাদেশের জনগণ এবং এই বিপ্লবের পক্ষের শক্তিগুলো ভারতকে আর কূটনৈতিক বন্ধু হিসেবে দেখছে না। কিন্তু সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি এলো যখন হাসনাত আবদুল্লাহ বললেন যে ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব না মানে, বাংলাদেশের মানবাধিকার না মানে, বাংলাদেশের ভোটাধিকার বিশ্বাস না করে, তাহলে বাংলাদেশ ও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে 7 সিস্টার আলাদা করে দেবে। এই বক্তব্য শুনে অনেকে থমকে গেছেন। এটি স্পষ্টতই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ভিয়েনা কনভেনশন অনুযায়ী এ ধরনের বক্তব্য দেওয়া যাবে না, কিন্তু যখন দেওয়া হলো এবং সরকারের পরামর্শ আয়োজিত অনুষ্ঠানে দেওয়া হলো তখন এর অর্থ একটাই দাঁড়ায়, ভারতের সাথে বাংলাদেশের আর কোনো কূটনৈতিক শিষ্টাচার নেই। ভারত বাংলাদেশের কূটনৈতিক মিত্র নয়, ভারত এখন প্রতিপক্ষ, ভারত এখন শত্রু। এই কথাটা প্রকাশ্যে বলা হলো 55 বছরের ইতিহাসে প্রথমবার। মাহফুজ আলমের বক্তব্য নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তিনি তার কথাগুলো যদি গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে বোঝা যায় এটি ছিল বিপ্লবী ভাষা। তিনি বলেছেন একটা লাশ পড়লে আরো লাশ না হবে। এই কথার মানে হলো প্রতিপক্ষ যদি আক্রমণ করে তাহলে পাল্টা আক্রমণ হবে, মায়ের বদলে মার হবে। একটা বিপ্লবের ভাষা, প্রতিরোধের ভাষা। মাহফুজ আলমকে অনেকেই সমালোচনা করতে পারেন, কিন্তু এই বক্তব্যটি ছিল সময় উপযোগী এবং বিপ্লবী। জামাতের ইসলামী সেক্রেটারি জেনারেল বক্তব্যেও এটি ছিল একই সুর। তার পুরো বক্তব্যে সিংহভাগ জুড়ে ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে স্বেচ্ছাচার প্রতিবাদ, কিন্তু স্পষ্ট করে বলছেন বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের রাজ্য বানানোর যে চেষ্টা চলছে তা সফল হতে দেওয়া যাবে না। এই কথাগুলোর মাধ্যমে একটা চূড়ান্ত প্রতিরোধের ঘোষণা রয়েছে। এটা যুদ্ধের ভাষা, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ভাষা। মাহমুদুর রহমান বলছেন হাদির রক্তের কসম, ভারতীয় সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে। এই ঘোষণার মাধ্যমে একটা শপথ রয়েছে, একটা প্রস্তুতি রয়েছে যে তরুণ প্রাণ হারিয়েছে তাদের রক্তের বিনিময়ে এই লড়াই চলবে। এবার আসা যাক এই মূল প্রশ্নে যা সবাইকে ভাবাচ্ছে, বিএনপি কেন এই সমাবেশে অনুপস্থিত ছিল? শোনা যাচ্ছে সরকারের দপ্তরে বসে যখন এই দলীয় প্রতিবাদের পরিকল্পনা হয়েছিল তখন বিএনপিও সেখানে ছিল।
কথা ছিল সবাই একসাথে যাবেন, সালাউদ্দিন আহমেদ যেতে পারেন, মির্জা ফখরুল যেতে পারেন, মির্জা আব্বাস যেতে পারেন, কিন্তু কেউই যাননি। এমনকি দলের দ্বিতীয় সারির কোনো পরিচিত নেতাকেও সেখানে খুঁজে পাওয়া যায়নি। এই অনুপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি পরিকল্পিত, কারণ বিএনপি আগে থেকেই জানত এই সমাবেশে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। আর ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া বিএনপির পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক অপ্রিয় সত্য বেরিয়ে আসতে পারে। বিএনপি শেখ হাসিনার সংবিধানের বিরুদ্ধে কিছু বলবে না, বিএনপি শেখ হাসিনার রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু বলবে না, তাহলে ভারতের বিরুদ্ধে কি বলবে? অনেকে বলছেন ভারত হচ্ছে শেখ হাসিনার স্বামী, আর বিএনপি সেই ভারতের বিরুদ্ধে কিছু বলতে রাজি নয়। পুরো স্ট্যাবলিশমেন্ট বিএনপির কাছে পবিত্র, কোনো পরিবর্তন তারা চায় না, কোনো সংস্কার তারা চায় না। ভারতের সাথে যে সম্পর্ক চলে আসছে সেটা বজায় রাখতে চায়, এই কারণেই তারা এই ঐতিহাসিক সমাবেশে অনুপস্থিত ছিল। এই অনুপস্থিতির মূল্য বিএনপিকে দিতে হবে, কারণ শরীফ ওসমান হাদির বিষয়ে এটা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের জনগণ এখন ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, আর সেই ঐক্যে বিএনপি নেই। এখন প্রশ্ন হলো শরীফ ওসমান হাদিকে কেন তার নামে এই পুরো ঘটনায় বারবার উচ্চারিত হচ্ছে? হাদি ছিলেন জুলাই বিপ্লবের একজন শহীদ। অভিযোগ রয়েছে তাকে গুলি করা হয়েছে ভারতের পৃষ্ঠপোষকতায়, এবং সেই গুলিকারীকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত তাদের ধরছে না, ধরলেও ফেরত দিচ্ছে না। এই ঘটনা থেকে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে যে ভারত বাংলাদেশের শত্রু। ভারত বাংলাদেশের স্বাধীনতা চায় না, ভারত বাংলাদেশে তার অধীনস্থ রাখতে চায়। আর এই সত্য এখন প্রকাশ্যে চলে এসেছে। 54 বছর ধরে বাংলাদেশের স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। কেন পারেনি? কারণ ভারতের ষড়যন্ত্র ভারত বাংলাদেশকে রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, ভারত বাংলাদেশের অর্থনীতিতে হস্তক্ষেপ করেছে, ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে। আর এই সব কিছুর বিরুদ্ধে এবার প্রথমবারের মতো সম্মিলিত প্রতিবাদ হলো। জুলাই আগস্টের বিপ্লবেও এই ধরনের ঘোষণা আসেনি। এই বিপ্লবে অনেক কিছু অর্জন করেছে, কিন্তু ভারতের বিরুদ্ধে এমন প্রকাশ্য অবস্থান নেওয়া হয়নি। এবার সেই অবস্থান নেওয়া হলো, আর এবার বলা হলো ভারতের দাসত্ব আর এক মুহূর্ত মানবে না। ভারত থেকে পরিপূর্ণভাবে স্বাধীন হতে চায় বাংলাদেশ। তরুণ প্রজন্ম এই লড়াইয়ের সবচেয়ে সক্রিয়। তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ সকল সমস্যার গোড়া হচ্ছে ভারত। রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, সবকিছুর পেছনে ভারতের হাত রয়েছে। আর এই হাত ফেলতে হবে এখনই সময়। এখন দেখার বিষয় হলো সরকার কি পদক্ষেপ নেয়। সরকারের পরামর্শে এই সমাবেশ হয়েছে, সরকারের আয়োজনে এই ঘোষণা এসেছে, তাহলে সরকারকে এখানে এই ঘোষণার বাস্তবায়ন করতে হবে। ভারতকে চাপ দিতে হবে, শেখ হাসিনা সহ অন্যান্য অপরাধীদের ফেরত আনতে হবে, তা না হলে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে। অনেকেই বলছেন এটা ইউনুসের খেলার অংশ। ইউনুস ভারতকে চাপ দিতে চায়, ভারতের সাথে দর কষাকষিতে এই সমাবেশের ফুটেজ ব্যবহার করবে। এটা একটা কৌশল, কিন্তু এই কৌশলে যাই হোক, জনগণের দাবি এখন স্পষ্ট। জনগণ চায় ভারতমুক্ত বাংলাদেশ, কিন্তু এই লড়াইয়ে বিএনপি নেই। বাংলাদেশের অন্যতম প্রধান দল এই ঐতিহাসিক মুহূর্তে নিজেকে সরিয়ে রেখেছে। এর ফলে বিএনপি এখন কার্যত একা হয়ে যাচ্ছে। জামাত রয়েছে, ইনকিলাব মঞ্চ রয়েছে, তরুণ প্রজন্মের বিপ্লবীরা রয়েছে, সাংবাদিক বুদ্ধিজীবীরা রয়েছে, কিন্তু বিএনপি নেই। এই অনুপস্থিতি বিএনপির জন্য বড় ধরনের রাজনৈতিক ক্ষতি বয়ে আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। কারণ জনগণ এখন প্রশ্ন করছে বিএনপি কার পক্ষে, বাংলাদেশের পক্ষে নাকি ভারতের পক্ষে? এই প্রশ্নের উত্তর বিএনপিকে দিতে হবে। আগামী দিনগুলোতে এই প্রশ্ন আরও জোরালো হবে, কারণ ভারতের বিরুদ্ধে আন্দোলন এখন শুরু হয়ে গেছে। এই আন্দোলন থামবে না যতদিন না ভারত থেকে বাংলাদেশ পুরোপুরি মুক্ত হবে। আর এই আন্দোলনে বিএনপি অনুপস্থিত, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। 54 বছর পর বাংলাদেশ জেগে উঠেছে, কিন্তু এই জাগরণে সবাই নেই। কেউ কেউ এখনও ঘুমিয়ে আছে অথবা ঘুমানোর ভান করছে। সময় বলে দেবে এই ঘুম তাদের কোথায় নিয়ে যায়।